ভাবা যায় বন্ধুরা, একটা বিষয় তোমরা ভেবেছো যে মাত্র 23 দিনে একটা বাংলা সিনেমার গানের ভিউজ 100 মিলিয়ন? মানে বলতেই কেমন লাগছে না? মানে বিষয়টা এরকম নয় যে এটা কোনো সাউথ ইন্ডিয়ান ফিল্ম বা কোনো বলিউড ফিল্ম বা কোনো হলিউড ফিল্মের কোনো একটা গান, এমন নয় বিষয়টা। বাংলা সিনেমার গান, তুফানের গান, ফাস্টেস্ট 100 মিলিয়ন। বাংলা চলচ্চিত্রের সেরা ফাস্টেস্ট বাংলা সিনেমার গান যেটা 100 মিলিয়নে পৌঁছেছে। গানটার নাম হচ্ছে দুষ্টু কোকিল। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। না শুধুমাত্র এই বিষয়টা নিয়ে এখন ভিডিওতে কথা বলবো না, এটা অ্যাকচুয়ালি আমরা গতকালই জেনে গেছি, তাই না? গতকাল সন্ধেবেলার দিকে 100 মিলিয়ন ক্রস করে গেছিল দুষ্টু কোকিল। তোমরা অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে এটা নিয়ে ভিডিও করতে বলেছিলে, কিন্তু নানান কারণে আমার গতকাল এই বিষয়টা নিয়ে কথা বলে হয়ে ওঠা হয়নি আর কি। তো এদিকে যেমন দুষ্টু কোকিল 100 মিলিয়ন ক্রস করে গেছে, গতকাল যে সময় দুষ্টু কোকিল 100 মিলিয়ন ক্রস করেছে সেই সময় লাগে উড়াধুরার ভিউজ হয়েছিল 115 মিলিয়ন। মানে ভাবো তোমরা, ভিউজের না কোনো ভাটা দেখা যাচ্ছে না, ভিউজ হতেই আছে। মানে গানগুলো এসে গেছে, কতগুলো দিন হয়ে গেছে, ইচ অ্যান্ড এভরি ডে কি পরিমাণ অডিয়েন্স এখনো পর্যন্ত গানগুলোকে শুনে যাচ্ছে, এগুলোই তার প্রমাণ। আর গান ভালো হলে, মানুষের মধ্যে যদি সেই গান ভালো লেগে যায় একবার, সেই গান যে কি এক্সটেন্ড লেভেল পর্যন্ত যেতে পারে। আর যে গানে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাবো, সেই গান যে এরকম রেকর্ড করবে এটা আমাদের অজানা নয়। কেননা এর আগে, যদি আমরা বেশি দিন দূরে যাব না, প্রিয়তমার যদি প্রত্যেক কটা গান আমরা দেখি, প্রত্যেক কটা গান প্রচণ্ড ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছিল। মানে অডিয়েন্স শাকিব ভাইয়াকে স্ক্রিনে দেখতে পছন্দ করে, সেটা হোক বড় পর্দা, হোক ছোট পর্দা, হোক মোবাইলের স্ক্রিন, হোক ল্যাপটপ, হোক ডেস্কটপ, যেটাই হোক, লোকজন মানুষটাকে দেখতে পছন্দ করে। উনি ওই স্টারডমটাকে হোল্ড করেন। এত কোটি কোটি মানুষের ভালোবাসা ওনার সঙ্গে, নাহলে এটা পসিবল হয় না ভাই। এটার সঙ্গে সঙ্গে আমরা আরও একটা বিষয় নিয়েও কথা বলি, সেটা হচ্ছে বন্ধুরা, তুফান সিনেমাতে আমরা নাবিলাজিকে যে চরিত্রটা প্লে করতে দেখতে পেয়েছিলাম, সেই চরিত্রটা আসলে তমা মির্জাজির কাছে অফার গিয়েছিল এই চরিত্রটা প্লে করার জন্যে। বিভিন্ন সময় রায়হান রাফি ভাইয়াকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনার তুফান ছবিতে তমা মির্জাকে আপনি কাস্টিংয়ে ভাবলেন না কেন, এই বিষয়টা, বা অনেকেই প্রশ্ন করেছেন এই পার্টিকুলার কোয়েশ্চেনটা। তো রায়হান রাফি ভাইয়া বারবারই বলেছেন যে ওনার চরিত্রের জন্য, মানে গল্পের চরিত্রের জন্যে যাকে ওনার দরকার বা যাদেরকে ওনার দরকার, উনি কিন্তু তাদেরকেই কাস্ট করেন। তো রিসেন্টলি তমা মির্জার একটি ইন্টারভিউতে আমি দেখলাম, উনি বলেছেন যে আমাকে ছবিটিতে জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, বিষয়টি নিয়ে ভাবতে তুফান টিমের কাছে সময় চেয়েছিলাম আমি, কিন্তু পরে কি মনে করে যেন কাজটি আর করিনি। সিনেমাটি মুক্তির পর দেখলাম জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে, দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে। সো এই বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম যে তমা মির্জার কাছে মোস্ট প্রবাবলি অফারটা গিয়েছিল জুলির চরিত্রটা করার জন্য। যদি তমা মির্জা ক্যারেক্টারটি করতেন, তাহলে আমরা শাকিব ভাইয়ার সঙ্গে তমা মির্জা জুটিকে একদিকে দেখতে পেতাম, আর অন্যদিকে আমরা দেখতে পেতাম শাকিব মিমি জুটিকে। কিন্তু জুলি চরিত্রে নাবিলাজি কিন্তু প্রচণ্ড 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 ভালো পারফরমেন্স করেছেন। আমার কিন্তু ওনাকে খুব ভালো লেগেছে। ওনার মুখেও একটা ইনোসেন্ট একটা ছাপ, উনি যে শাকিব ভাইয়ার মানে শান্তর যে গার্লফ্রেন্ড কাম মেন্টর, এই বিষয়টা উনি যেভাবে করেছেন, ওনার যে যে জায়গাগুলো ছিল বেশ ভালোভাবে উনি ফুটিয়ে তুলেছেন। আর নাবিলাজি যে ভালো অ্যাক্ট্রেস, সেটা আয়নাবাজি দেখলেই বোঝা যায়। হ্যাঁ, সো অনেক সময় এরকম হয় যে অনেক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে হয়তো প্রাথমিকভাবে কথা হয়, তারপরে কাস্টিং বদল হয় আর কি। সো তমা মির্জার ক্ষেত্রেও হয়তো সেটা হয়েছে। যাই হোক, এই দুটো বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি বক্তব্য তোমাদের এই দুটো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার চলে যাওয়ার আগে একটাই কথা বলি, ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান, যিনি বাংলা সিনেমার ইতিহাসে এইরকম রেকর্ড গড়তে পারছেন, সেটা বলি আমরা সোশ্যাল মিডিয়ায় বা বলি আমরা হল কালেকশনের দিক থেকে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।